নমস্কার সকলকে আমাদের আইআইএনএস এর পক্ষ থেকে এডুটক অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ইতিমধ্যে আমরা আপনাদের সঙ্গে নিয়ে অনেকগুলি এপিসোড এই এডুটকের আমরা করে ফেলেছি, 1 বছরের উপর হয়ে গেল। যদিও আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য আপনাদের সকলেরই জানা, তবু প্রতি অনুষ্ঠানেই আমাদের নতুন কিছু অডিয়েন্স মানে দর্শক থাকেন, তাই সকলের উদ্দেশ্যে আবারও একবার বলে দিচ্ছি যে আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্যটা অ্যাকচুয়ালি আমরা আমাদের এই অনুষ্ঠানের যে মূল উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে যে রাজ্য কিংবা বহিরাজ্যের গুণী ব্যক্তিত্বদের, সফল ব্যক্তিত্বদের আমরা আমাদের এই মঞ্চে নিয়ে আসার চেষ্টা করব এবং ওনাদের জীবন কাহিনী থেকে আমরা অনুপ্রাণিত হতে চেষ্টা করব এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত রাখার চেষ্টা করব। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই অনুষ্ঠান এর পথ চলা শুরু হয়েছিল এবং দেখতে দেখতে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমরা 1 বছর পেরিয়ে এলাম। অনেক গুণীজনেরা আমাদের এই মঞ্চে এসে গেছেন এবং ওনাদের জীবন কাহিনী আমাদের সকলের সঙ্গে ওনারা শেয়ার করেছেন এবং ওনাদের জীবন কিভাবে আজ এই সফলতার শীর্ষে আছেন তার থেকে আমরা তারাও কিভাবে বাধা বিপত্তিকে পেরিয়ে আজ এই জায়গায় এসেছেন তা আমরা জানতে পেরেছি, আমরা নিজেরা অনুপ্রাণিত হতে পেরেছি। তো আজ আমরা গর্বিত, আজ আমাদের মধ্যে উপস্থিত আছেন, আজকে আমাদের মধ্যে রয়েছেন ডক্টর অরিজিৎ দাস স্যার, অ্যাসোসিয়েট প্রফেসর অ্যান্ড এইচওডি অফ ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, বিবিএমসি কলেজ। তো স্বাগত জানাবো স্যার আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। স্যার ধন্যবাদ আপনাদের দুজনকেই। কারণ এটা একটা ইনোভেটিভ প্রোগ্রাম আমি যতটুকু মনে করি, কারণ এরকম প্রোগ্রাম খুব কম হয় এবং প্রোগ্রামের মোটিভটা আপনাদের খুব ভালো, অবজেক্টিভটা ভালো, নিউ জেনারেশনকে এনকারেজ করা, এটা খুব দরকার। তো আমার পক্ষ থেকে ঝুমা ম্যাডাম, অনিমেষ স্যার দুজনকেই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বিবিএমসির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার অ্যাকচুয়ালি আমাদের যে গেস্ট যিনি আমাদের অনুষ্ঠানে থাকেন, তো আমরা চেষ্টা করে থাকি ওনাদের কিছু ইনফরমেশন কালেক্ট করে, কিছু ফটোগ্রাফস আর ভিডিও যদি থাকে সেভাবে কালেক্ট করে আমরা আমাদের মতো করে একটি বায়োগ্রাফি রেডি করে থাকি। তো আপনারটাও আমরা চেষ্টা করেছি স্যার, ভুল ত্রুটি থাকতেই পারে, তো আপনার যদি পারমিশন হয় দেন আমরা ওইটা অডিয়েন্সের জন্য আর আমাদের জন্য প্লে করে দেখব। ঠিক আছে। आईआईएनएस द्वारा शुरू किए गए कार्यक्रम का नाम एडुटॉक है, जहां सफल व्यक्तियों के जीवन की कहानी को हम लोगों के सामने उभारने की कोशिश करते हैं और इस कोशिश का एक ही मतलब होता है ताकि हमारी वर्तमान पीढ़ी प्रेरित हो सके, प्रोत्साहित हो सके। आज हमारे बीच उपस्थित है डॉक्टर अरिजीत दास, सहायक प्राध्यापक एवं अध्यक्ष डिपार्टमेंट ऑफ केमिस्ट्री, वीर विक्रम मेमोरियल कॉलेज, अगरतला। तो चलिए सुनते हैं उनके जीवन की कहानी। डॉक्टर अरिजीत दास एक प्रख्यात रसायन शास्त्री, आविष्कारक, शिक्षाविद और प्रेरणादायक व्यक्तित्व हैं, जिन्होंने रसायन शिक्षा के क्षेत्र में न केवल राष्ट्रीय स्तर पर बल्कि अंतर्राष्ट्रीय मंचों पर भी अपनी अमिट छाप छोड़ी है। वे वर्तमान में वीर विक्रम मेमोरियल कॉलेज अगरतला के रसायन विभाग में एसोसिएट प्रोफेसर एवं विभाग के अध्यक्ष के रूप में कार्यरत है। उनकी पहचान केवल एक शिक्षक के रूप में नहीं बल्कि एक ऐसे शिक्षाविद के रूप में है जिन्होंने पारंपरिक शिक्षण विधियों को चुनौती देकर उन्हें नवाचारों से समृद्ध किया। उनका जन्म 14 मार्च 1978 को त्रिपुरा के कैला शहर में हुआ। उनके पिता स्वर्गीय अनिल रंजन दास शिक्षा विभाग में स्कूल इंस्पेक्टर के पद पर कार्यरत थे और उनकी माता श्रीमती सुलेखा दास आज भी उनके जीवन की प्रेरणा बनी हुई हैं। एक अनुशासित और शिक्षित पारिवारिक परिवेश में पले बड़े दास जी प्रारंभिक शिक्षा RK इंस्टीट्यूशन कैला शहर से हुई। उन्होंने 1998 में रामकृष्ण महाविद्यालय से रसायन में ऑनर्स के साथ स्नातक की डिग्री प्राप्त की। इसके पश्चात 2001 में त्रिपुरा विश्वविद्यालय से रसायन विज्ञान में परास्नातक और 2008 में अकार्बनिक रसायन शास्त्र में
PhD की उपाधि प्राप्त की। सन 2011 से डॉक्टर दास ने रसायन शिक्षा में नवाचारों की यात्रा प्रारंभ की। प्रारंभ में सोशल मीडिया और शैक्षणिक समुदाय के कुछ आलोचनाओं का सामना करने के बावजूद उन्होंने हार नहीं मानी, बल्कि इन्हीं आलोचनाओं को उन्होंने ईंधन की तरह उपयोग करते हुए 21 नवीन शिक्षण पद्धतियां, 40 मौलिक रासायनिक सूत्र तथा 6 प्रयोगशाला प्रयोग विकसित किए, जिनमें से अनेक अब अंतर्राष्ट्रीय स्तर पर मान्यता प्राप्त है। उनके नवाचार आज स्टैनफोर्ड यूनिवर्सिटी, यूनिवर्सिटी ऑफ कैलिफोर्निया, एरिक US शिक्षा विभाग, ब्रिटिश लाइब्रेरी, इंडियन केमिकल सोसाइटी और अन्य विश्वविख्यात संस्थानों की लाइब्रेरी में उपलब्ध है। उन्होंने इनोवेटिव निमोनिक्स इन केमिकल एजुकेशन नामक पुस्तक लिखी, जो 2019 में कैम्ब्रिज स्कॉलर पब्लिशिंग से प्रकाशित हुई और शिक्षकों छात्रों में अत्यंत लोकप्रिय हुई। उन्होंने 2 AI आधारित शैक्षणिक टूल्स भी विकसित किए, हाइड्रोकार्बन्स पर्सर और डाई एटॉमिक बॉन्ड ऑर्डर कैलकुलेटर, जिन्हें अमेरिका स्थित menerazi.com ने निर्मित किया और जो आज कंप्यूटेशनल केमिस्ट्री की वैश्विक शिक्षण साइट्स में सम्मिलित है। वे एक सक्रिय शोधकर्ता हैं जिन्होंने 100 से अधिक शोध पत्र एवं पुस्तक, अध्याय SCI एवं स्कोपस सूचीबद्ध जर्नलों में प्रकाशित किए हैं। उन्हें भारत सरकार से 5 आधिकारिक कॉपीराइट प्राप्त हुए हैं। उन्होंने सर्प DST भारत सरकार से लगभग 47 लाख रुपए की 2 बड़ी अनुसंधान परियोजनाएं भी सफलतापूर्वक पूर्ण की। डॉक्टर दास को प्राप्त प्रमुख पुरस्कार एवं सम्मान: सर्वश्रेष्ठ शोधकर्ता पुरस्कार, INSC अनुसंधान उत्कृष्टता पुरस्कार 2020, वर्ल्ड चैंपियनशिप इन केमिकल एजुकेशन IASR 2018, जिसमें उन्हें फादर ऑफ मॉडर्न केमिकल एजुकेशन इनोवेटिव नेमोनिक्स की उपाधि मिली। मानद DSC IASR 2019, मटेरियल साइंस वर्ल्ड कांग्रेस कनाडा 2025 में विशेष अतिथि वक्ता, SCERT DST KVS DDK अगरतला आदि मंचों पर प्रमुख व्याख्यानदाता, NTA और TBJE परीक्षाओं में निरीक्षक के रूप में नियुक्ति, समाज सेवा एवं डिजिटल शिक्षा योगदान। डॉक्टर दास विकी एजुकेटर न्यूजीलैंड के लेखक हैं, जहां उन्होंने अब तक 34 अध्याय निःशुल्क उपलब्ध कराए हैं। उनके YouTube चैनल पर 40 से अधिक मुफ्त शैक्षणिक वीडियो छात्रों के लिए उपलब्ध है। डॉक्टर दास न केवल एक वैज्ञानिक है बल्कि एक संगीत प्रेमी भी हैं। उन्होंने इलाहाबाद विश्वविद्यालय से तबला में BA किया है। उन्हें कविताएं लिखने का शौक है और वे क्रिकेट में रुचि रखते हैं। वे पूर्व राष्ट्रपति डॉक्टर APJ अब्दुल कलाम और स्वामी विवेकानंद को अपना आदर्श मानते हैं। उनका जीवन दर्शन अत्यंत प्रेरणादायक है। पुस्तक को पढ़ो, लेकिन पुस्तक से बाहर सोचो। यही नवाचार को जन्म देता है, जो विषय को आकर्षक बनाता है और भय से मुक्त करता है। वे एक आदर्श पारिवारिक व्यक्ति हैं। उनकी पत्नी डॉक्टर विजया पाल एक वरिष्ठ केमिस्ट्री शिक्षक हैं और उनकी 2 संतानें हैं, पुत्र अश्मित और पुत्री अक्षानी। डॉक्टर अरिजीत दास आज उन विरले शिक्षकों में से एक है जिन्होंने विज्ञान को सरल, रुचिकर और नवाचारी बनाकर अनगिनत छात्रों के जीवन में सकारात्मक परिवर्तन लाया है। वे शिक्षा की दुनिया में एक प्रेरणा और रचनात्मकता के प्रतीक हैं। তো স্যার, আমরা চেষ্টা করলাম আমাদের মতো। এবার একটু যদি আপনি বলেন, দেখে কি মনে হলো, আপনার ফিলিংটা যদি একটু শেয়ার করেন। খুব সুন্দর কম্পোজিশন করেছেন, স্টেপগুলি মিস হয়নি দেখলাম। আমি নিজেই ভুলে গিয়েছিলাম, এখন নতুন করে শুনলাম। কাজ করার সময় তো শুধু কাজ করি, কিন্তু আমরা যখন টিচার, আমরা সবসময় কাজ একটা মানে মাথার মধ্যে একটা জিনিসই থাকে যে আমি যে সাবজেক্টটা নিয়ে আছি, নেক্সট জেনারেশন যাতে এটা নিয়ে সাফার না করে। এবং অনিমেষবাবুর অনেক ভিডিও আমি দেখি, ভালো লাগে, কারণ আপনি স্টুডেন্টকে খুব মজা করে পড়ান। হ্যাঁ, এটা খুব ভালো, এটাই দরকার। এবং এটাকে আমরা বলি নেমোনিক্স। নেমোনিক্স ইজ এ লার্নিং ডিভাইস থ্রু হুইচ উই ক্যান রিমেম্বার এনি অবজেক্ট ইন আওয়ার ব্রেইন লং টাইম।
হ্যাঁ, এবং খুব ভালো। সেদিন আমি দেখলাম একটা ভিডিওতে আপনি জলের মধ্যে দেখাচ্ছেন কিভাবে আগুন ধরানো যায়, ঠিক আছে, এখানে স্টারেট করেছেন করে স্টুডেন্ট ভেরি এনজয় দিস না। আজকালকার কী হয়, গতানুগতিক প্রথা, স্টুডেন্ট যখন টিচারের বাড়িতে যায় কি করে, এরা স্টিচিওমেট্রি দিয়ে স্টার্ট করে, কিন্তু বেসিক্যালি স্টার্ট করার উচিত অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, পিরিয়ডিক প্রপার্টিস, ঠিক না? তো প্রথমে যদি আমি নিউমেরিক্যাল দিয়ে স্টার্ট করি, নিউমেরিক্যালের প্রতি ম্যাক্সিমাম স্টুডেন্টের একটা দুর্বলতা, তো স্টুডেন্ট ডিমোটিভেট হয়ে যাবে। শুধু আপনার অনেকগুলি ভিডিও আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে যে এত সুন্দর আপনি প্রেজেন্ট করেন স্টুডেন্টকে, এটা দরকার। আপনার মতো একজন গুণী মানুষের মুখ থেকে এটা শুনে আমার খুব প্রাউড ফিল হচ্ছে, ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ স্যার। আপনার মতো টিচার থাকা দরকার সোসাইটিতে, নাহলে তো এই সাবজেক্টের প্রতি, সাবজেক্টের নামই তো রসায়ন, মানে রস সমৃদ্ধ, ঠিক না? তাহলে রসটাকে বের করার দায়িত্ব আমাদের এডুকেটরের, ঠিক না? তাহলে আমি আজকে 2011-এ আমি ফার্স্ট যখন ইনোভেশনটা করি, প্রায় আমি লাস্ট 15 ইয়ার্স ধরে এই ফিল্ডে কাজ করছি। আমি অনেক ভিডিও দেখেছি আমার লাইফে কেমিস্ট্রির, কিন্তু আমি তারামার ভক্ত। আমি বাড়িতে আমার মার মন্দির আছে তারামার, আমি নিজে পুজো দিই। আমি আপনার ভিডিওটা দেখে না, আমি বেসিক্যালি আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, আমি খুব এনজয় করি, কারণ আমি প্রচুর ভিডিও দেখেছি, প্রচুর প্রফেসরের ভিডিও দেখেছি, আইটিশিয়ানের ভিডিও দেখেছি, একঘেয়েমি পড়া। কিন্তু আপনি না প্রথম স্টার্টিংটা যেটা করেন না, মানে এটা আমার খুব দুর্দান্ত লেগেছে। হ্যাঁ, তাহলে কী হবে, স্টুডেন্টের কনসেন্ট্রেশনটা চলে আসবে পড়ার দিকে। হ্যাঁ, এই জিনিসটা ধরে রাখবেন, খুব দরকার আমাদের নেক্সট জেনারেশনকে মোটিভেট করার জন্য, খুব দরকার। থ্যাংক ইউ স্যার। তো স্যার, আমরা চেষ্টা করলাম যে কিছু সময়, মানে অল্প সময়ের মধ্যে, যদিও আপনার জীবন কাহিনীটা তুলে ধরাটা অনেকটাই টাফ একটা ব্যাপার হয়ে দাঁড়ায় সবার জন্যই, এটা একটা টাফ সাবজেক্টের মতো হয়ে যাবে, তবে আপনি যদি একটু ছোট করে প্রিসাইজ করে যদি আপনার জীবন কাহিনী ছোটবেলা থেকে এখনের জার্নি। ছোটবেলা তো বেসিক্যালি দেখেন, আমি পড়াশোনা কী জিনিস আমি বুঝতামই না, ঠিক না? পড়াশোনা মানে পড়ার নামেই মানে আতঙ্ক, পড়তে হবে মানে বিশাল ব্যাপার। মাধ্যমিক পর্যন্ত কোনো পড়ার ইচ্ছেই ছিল না, মানে জোর করে মা বাবা পরীক্ষা দিয়েছে, সত্যি কথা বলতে, ঠিক আছে। খুব দুষ্টু ছিলাম, 4-5 বার মাথায় আঘাত লেগেছে, মাথা ফেটেছে, সেলাই করতে হয়েছে প্রচুর, মানে লট অফ হিস্ট্রি। যখন মাধ্যমিকে যখন আমি 2nd ডিভিশন পেলাম, সত্যি কথা বলতে তো লজ্জা নেই, এটা সবাই স্টুডেন্ট জানা দরকার। তখন আমি যে টিচারের বাড়িতে পড়তাম, উনি একজন ইংলিশের টিচার, তো উনি আমাদের কম্বাইন্ড ব্যাচ ছিল, ছেলে মেয়ের ব্যাচ ছিল। তা আমরা সবাই বসে আছি, তো স্যার কী করেছেন, সবার জন্য মিষ্টি এনেছেন। আমার জন্য মিষ্টির প্যাকেটটা সেদিন আসেনি। আমি তো তখন বুঝতামই না, এই ফার্স্ট আমার মাথায় যখন স্ট্রাইক করলো যে লাইফে কিছু করতে হবে। স্যার সবাই বসে আছি, আমরা সবাই মজা করছি। এই ব্যাচে আমি ছাড়া সবাই ফার্স্ট ডিভিশন পেয়েছিল, অ্যাকসেপ্ট মি। তো সেদিন স্যারের এখান থেকে একটু মিষ্টি দিলেন, দিয়ে বলেন, ইচ্ছা করে তোর জন্য আমি প্যাকেটটা আনিনি, কারণ ইউ ডোন্ট ডিজার্ভ ইট। এটা আমার জীবনের সবচেয়ে লাইফে টার্নিং পয়েন্ট। সেদিন আমি স্যারকে বলেছিলাম, স্যার নিজেকে এমন জায়গায় নিয়ে যাব যে ইন ওয়ান ডে ইউ শুড প্রাউড অন মি। এই যে ভিতরে আগুনটা, সেদিন মাকে এসে বাড়িতে বলেছিলাম যে আজকে থেকে টিভি সব অফ করে দাও, আমি এই ঘরটা আমার পড়ার জন্য থাকবে, আর তোমার ভাত যখন খাওয়ার সময় হবে তুমি ভাতটা নিচে দিকে আমাকে দিয়ে দিও। এটা নিচে একটা গ্যাপ ছিল। সেদিন থেকে আমার মনে হলো যে জীবনে কিছু একটা করতে হবে, ডু সামথিং ফর লাইফ। কারণ আপনি এপিজের একটা কথা আমি সবসময়, এপিজে স্বামীজি আমার পথ প্রদর্শক, সবসময় আমি এদেরকে মানি। এপিজে সবসময় বলতেন যে তুমি ড্রিম, মানে তুমি জাগা অবস্থায় ড্রিম দেখো, ঘুমিয়ে ড্রিম দেখবে না। এবং আমরা যখন মাথার মধ্যে একটা ডিসাইড করি না যে আমি এটা করব, তখন অ্যাট এনি কস্ট আপনি এটা করবেনই। এবং করতে গিয়ে যদি আপনি হুচুট না খান, ঠিক না, তাহলে তো আপনি রংলি রোডে হাঁটছেন না। তাহলে আমি যখন ফার্স্ট ইনোভেশনটা আমার হয়েছিল হাইব্রিডাইজেশনের উপর, সেই অনেক পুরনো গল্প। আমিও অনিমেষ বাবুর মতো, আমার কেন আপনাকে ভালো লেগেছে বা আপনার ভিডিও ভালো লেগেছে, কারণ আমি এই স্টাইলটা আমি ফলো করতাম। আমিও দীর্ঘদিন টিউশন করেছি, 99 থেকে অনেক বছর। এই আগরতলায় আবির লালনাথ, গৌরব দাশগুপ্ত, এরা সব আমার স্টুডেন্ট। এখনের জেনারেশনের নতুন যে ডক্টর আছে, এরা ম্যাক্সিমাম আমার স্টুডেন্ট। হ্যাঁ, স্টুডেন্ট না শুধু, এরা সমৃদ্ধ ডক্টর আগরতলার। হ্যাঁ, তাহলে এরকম আমি
মানে আমি যখন আমি হাইব্রিডেশন করতাম, আপনি দেখবেন অনিমেষবাবু, হাইব্রিডেশনে পুরোনো মেথড দিয়ে যদি আমরা করি, এখানে অনেকগুলি ফ্র্যাকশন আসে, যেমন 2.5। আমরা যদি অ্যাসিটিলিন হাইব্রিডেশন বের করি, হ্যাঁ 2.5 আসবে, বেঞ্জিনের করলে 2.5 আসবে। আমরা বেঞ্জিনের সময় 2.5টাকে 3 ধরি, অ্যাসিটিলিনের সময় 2.5টাকে 2 ধরি। তাহলে একটা স্টুডেন্ট কি করে সে বুঝবে যে 2.5কে কোন সময় 3 ধরতে হবে, কোন সময় 2 ধরতে হবে, ঠিক না? এটা আমার ফার্স্ট মাথায় স্ট্রাইক করে যে কেন ফ্র্যাকশন বেরোবে। হাইব্রিডেশন তো ফ্র্যাকশন বেরোনোর কথা না, কারণ অরবিটাল তো ফ্র্যাকশনালি ওভারল্যাপ করে না, ঠিক না? এটা চিন্তা করতে করতে কোনো সলিউশন পাচ্ছি না। হঠাৎ আমি মানে আপনি দেখবেন টেলিগ্রাফে আমার একটা নিউজ বেরিয়েছে, ফার্স্ট ড্রিমস কামস ট্রু অ্যান্ড ইউজফুল ফর সায়েন্টিস্ট। আমি ড্রয়িং রুমে বসে এরকম মানে একটু জাস্ট তন্ডার মতো এসছে, হঠাৎ করে মাথার মধ্যে একটা ফর্মুলা ক্লিক করলো। হ্যাঁ, ওই ফার্স্ট ফর্মুলা যেটা আমার, পি হাইব্রিডেশন স্টেট ইকুয়াল টু TSLP -1, মানে টোটাল সিগমা বন্ড প্লাস লোন পেয়ার, এখান থেকে -1 করলে যে পাওয়ারটা বেরোবে এটা হাইব্রিডেশন। আর আমি পাওয়ারের কনসেপ্টটা কী করলাম, চেঞ্জ করে দিলাম। আমি এসপির উপরের যে সংখ্যাটা এটাকে আমি বললাম পাওয়ার। মানে এস আর পি আমরা আলাদা করে বলি তো, 1 1 2। আমি বললাম এসপির উপরে পাওয়ার 1, মানে 1 হলে তুমি এসপি ধরো, 2 হলে SP2, 3 হলে SP3। তো তখন এটা বের করেছি, কিন্তু এটা কতটুক মানে অ্যাপ্লিকেবল সাইড কী আছে এটার, আমি যা করেছি মোটামুটি দেখেছি সবগুলি হয়, মানে এখানে মানে পাইনি এখনও পর্যন্ত যে কোনোটা হচ্ছে না। তো এখন এটা তো পাবলিশ করতে হবে, কী করে পাবলিশ করব? তখন তো জার্নালে পাবলিকেশন। বেসিক্যালি আমি তো দুটো ফিল্ডে কাজ করি, একটা হচ্ছে সিনথেটিক ইনঅর্গানিক কেমিস্ট্রি, আর একটা হচ্ছে ইনোভেশন ইন কেমিক্যাল এডুকেশন। তো তখন তো আর এত সাহস ছিল না। তখন কি করলাম, আমি এরকম নেট থেকে খুঁজে খুঁজে বের করলাম যে কেমিক্যাল এডুকেশন ফিল্ডে কে কে কাজ করে। এখানে পেলাম PK চট্টরাজ, IIT খড়গপুর। আমার মানে গুরুর আশীর্বাদটা সবসময় ভালো। স্যারকে পেলাম, স্যার কেমিক্যাল এডুকেশনে কাজ করে। প্রফেসর সমর দাস, উনি হায়দ্রাবাদ ইউনিভার্সিটিতে আছেন, স্যারকে পেলাম। RN মুখার্জি, যিনি আইজারের ডিরেক্টর ছিলেন কলকাতা, স্যারকে পেলাম। এদের কাছে আমি ফর্মুলাটা পাঠালাম যে স্যার এরকম এরকম, আমি আপনার মানে থেকে ওয়েবসাইট থেকে আপনার ইমেল ID পেয়েছি, I am working in the field of innovation and chemical education, and you are also so. I have observed it from your website. স্যার প্লিজ এটা দেখুন যে এটা ঠিক আছে কি না। তখন স্যার দেখে, এটা আমার কাছে এখনও প্রিন্ট আছে, মানে বললেন যে ইট ইজ ভেরি ইউজফুল মেথড অ্যান্ড ইউ প্লিজ পাবলিশড ইট। হ্যাঁ, স্যার এই কথাটা লিখেছিলেন আমাকে, PK চট্টরাজ স্যার। এবং স্যার বলছেন ইট ইজ ভেরি ইউজফুল নেমোনিক্স। এই স্যারের কাছ থেকে আমি ফার্স্ট নেমোনিক্স ওয়ার্ডটা শিখলাম। দ্য ফার্স্ট লেটার M is সাইলেন্ট, ঠিক আছে? মানে এক একজনের জীবনে একটা বিশাল কিছু হয়ে আসেন, মানে এরা আমার জীবনে একটা বিশাল আশীর্বাদ। তখন কী করলাম অনির্বাবু, কেমিস্ট্রি টুডে দেখবেন একটা বই আছে, কেমিস্ট্রি টুডে, ছোট্ট ম্যাগাজিন, ঠিক আছে, দিল্লি থেকে বেরোয়, MTG লার্নিং মিডিয়া, এখানে পাবলিশ করলাম 2011-তে। 2012-তে কেমিস্ট্রি টুডে তার একটা দিলাম। তখন তো জার্নালে দেওয়ার এত সাহস তো নেই। হ্যাঁ, ধীরে 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 যখন দিলাম, তখন আমার অনেক কলিগ আমাকে মানে প্রশংসা করেছে, বলেছে ভালো কাজ। আবার কিছু কিছু কলিগস আছে যারা অনেক কিছু ফেস করেছি আমি লাইফে, অনেক ক্রিটিসিজম ফেস করেছি। তখন ফার্স্ট আমি 2013-এ US-এর একটা জার্নাল, ওয়ার্ল্ড জার্নাল অফ কেমিক্যাল এডুকেশন, এটাতে দিলাম। 2013 ডিসেম্বর আমার ফার্স্ট যখন ইনোভেশন পাবলিশড হয়, দিলাম। এরাও এটা অ্যাকসেপ্ট করেছে। তারপর ধীরে ধীরে করতে 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 এখন সোজা রাস্তায় আমি হাঁটি না। মানে ধরেন একটা কিছু কাগজ পেলাম তো রাস্তার মধ্যে, এটা দেখবো তুলে, এখান থেকে কি আছে, এখানে কি, মানে এখন মানসিকতা এরকম হয়েছে, মানে সবসময় একটা কিছু খুঁজি আর কি। মানে মানে আমার মেন্টালিটি এরকম হয়ে গেছে, মানে সবার কাছ থেকে শেখার চেষ্টা করি। যেমন আপনার সঙ্গে আমি কথা বলবো, আমি শিখবো যে অনির্বাণের কাছ থেকে কী শিখবো আমি। হ্যাঁ, এবং আমার অনেক স্টুডেন্ট আমাকে ইনোভেশন কাজে সাহায্য করেছে। একটা স্টুডেন্ট ছিল যার নাম না বললেই না হয়, ও খুব ভালো, এবং সেও ইনোভেশন ফিল্ডে আমার সঙ্গে 2-3টা পেপার করেছে। ডক্টর দেবপ্রিয় পাল, ও এখন MD করছে বাইরে, ইজ ভেরি গুড ডক্টর, এবং ভবিষ্যতে সে অনেক ভালো ডাক্তার হবে, এখন MD করছে। সে আমার সঙ্গে স্টুডেন্ট লাইফ থেকে দেবপ্রিয় প্রায় 3-4টা পাবলিকেশন আমার সঙ্গে আছে। আমি কি করি, যখন স্টুডেন্টকে নিয়ে কাজ করি, হ্যাঁ, তখন স্টুডেন্টকেও আমি নাম দিয়ে দিই পেপারে, কারণ অনেক কিছু স্টুডেন্টের কাছ থেকে আমার শিকার আছে। আমি রাস্তাতে যে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, প্রত্যেকটা মানুষের কাছ থেকে, জানেন অনির্বাণবাবু, একটা শিকার থাকে। হ্যাঁ, শুধু শিকার জন্য আপনার মানে মাইন্ডটা ওপেন থাকতে হবে। আর লাইফ দেখেন কিচ্ছু না, কিন্তু আমরা 2 দিনের লাইফ নিয়ে এসেছি, যা দিয়ে যাব এটাই থাকবে। আমি কেমিস্ট্রির জন্য যা দিয়ে যাব, এটার জন্য স্টুডেন্ট আমাকে মনে রাখবে।
অরিজিৎ দাসকে কেউ মনে রাখবে না আমি যদি কিছু না দিতে পারি। এটাই আমি চেষ্টা করি সবসময়। আই শ্যাল ট্রাই মাই বেস্ট। তাহলে স্যার আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট এই মানে এটার দ্বারা একটা আমরা বুঝতে পারলাম যে অনেক সময় ইনসাল্ট বা বকা দেওয়াও প্রয়োজন, অনেক প্রয়োজন। কারণ ওই সময় যদি ওই এটা তো ওয়ান টাইপ অফ ইনসাল্টই ছিল। তো অনেক সময় আমরা ক্লাসে বাচ্চাদের যখন একটা এক্ষণের বাচ্চারা সাধারণত যেটা হয় কিছু একটাতে আমরা যে ইমোশনাল অ্যাটাক করব ভয় লাগে যে সে কি আর হয়তো আমার কাছে পরের দিন থেকে আসবেই না। ঠিক ঠিক। কিন্তু হয়তো বা আজকের অনুষ্ঠান যারা দেখছেন তাদের মধ্যে যদি শুনে থাকেন যে যারা আমাদের গার্জিয়ানরা আছেন বা অভিভাবকরা আছেন বা টিচাররা আছেন, গুরুজনেরা আছেন, কোনো একটা সময় এরকম ইমোশনাল আঘাত করলে হয়তো বা সেটাকে টার্নিং পয়েন্ট হতেই পারে। আপনি মাধ্যমিক অবধি জোর করে পড়ানো হয়েছে, আর এরপর আপনি এখন মানে ন্যাশনালি বা ইন্টারন্যাশনালি আপনি এই জায়গায় আছেন। তো সত্যিই সেটা ওই যে একটা মিষ্টির প্যাকেট কতটা টার্নিং পয়েন্ট হয় পুরো লাইফের। ঠিক ঠিক স্যার, খুব এটা আমি আরো অনেক জায়গায় বলেছি। এটা একদম আমার লাইফের আমার লাইফের টার্নিং পয়েন্ট সত্যি। স্যার 11-12 থেকে কি কেমিস্ট্রির প্রতি ভালোবাসা? কেমিস্ট্রির প্রতি না, এটা কেন হলো স্যার? কারণ 11-12 কেমিস্ট্রির প্রতি ভালোবাসাটা এটা হচ্ছে আমার বাবা বেসিক্যালি উনি ফার্স্ট টাইম কেমিস্ট্রির প্রতি আমার নেশাটা ঢুকিয়েছেন। উনি কি করতেন, উনি ল্যাবরেটরি থেকে কেমিক্যালস আনতেন। আপনি যেরকম স্টুডেন্টকে করে দেখান না রিয়াকশন, আপনার এটা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়েছে। বাবা কি করতো, দুটো কালারলেস লিকুইড আনতো, দুটো মিক্স করতো, কালার হয়ে যেত। এটাকে বলতো বাবা কেমিস্ট্রি ম্যাজিক। ঠিক আছে, এই বাবা ফার্স্ট। তারপর আমার যে গুরুদেব মানে স্যারকে সত্যি আমি আজকেও মানে প্রণাম করি, সবসময় আমি স্মরণ করি। হ্যাঁ, রত্নজিৎ দেব, উনি কৈলাসর কলেজে আছেন। হ্যাঁ, দুর্দান্ত টিচার। মানে আমার জীবনে দেখা মানে কয়েকজন টিচারের মধ্যে স্যার আমাকে 5 বছর পড়িয়েছেন, 5 ইয়ার্স, এবং স্যারের ফার্স্ট স্টুডেন্ট আমি। হ্যাঁ, মানে কেমিস্ট্রির প্রতি যে নেশা, এই দুটো মানুষের কাছ থেকে আমি সবচেয়ে বেশি পেয়েছি। আমার বাবা প্রথম, তারপর রত্নজিৎ স্যার। কেমিস্ট্রির প্রতি স্যার এই যে মানে স্টুডেন্টরা বিশেষ করে যেটা সমস্যা হয়, সাধারণত আমি কেমিস্ট্রির প্রতি এতটা, বিশেষ করে যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন কেমিস্ট্রিকে সত্যি ভয় পেতাম, প্রচুর ভয় পেতাম। কারণ আমি খাস বাংলায় বললে হয় না যে বাইল পাওয়া হয় না পড়ার, মানে হয়তো বা তখন আমি জানতাম না অ্যাটমস এন্ড মলিকিউলস যদি আমরা বেসিকটাই যদি না জানা থাকে। বিশেষ করে এখন ছাত্রছাত্রীদের দেখি সাপোজ কোনো একটা ফর্মুলাতে যদি বলে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা, আর যদি বলা হয় যে সোডিয়াম হাইড্রোক্সাইডের ফর্মুলা, হয়তো মুখস্থ করে ফেলে যে MgOH আর NaOH। তো এবার প্রশ্নই করে না বা বোঝালেও মানে বোঝার ইচ্ছেটা রাখে না যে কেন 2 হলো, ওইটাতে কেন হলো না। কিন্তু আমি এইগুলি স্যার আমি অনেক পরে জানতে পেরেছি, যখন আমি 11-12 পড়তাম বা 9-10 পড়তাম, সেগুলো হয়তো জানা ছিল না, সেই কারণে অত ভালোবাসা তৈরি হয়নি। আমার যেটা এখন প্রশ্ন সেটা হচ্ছে যে স্যার এই কেমিস্ট্রিতে তো ফর্মুলা থেকে এক্সেপশনটা বেশি হয়, অনেক এক্সেপশন হয়। তো সেই ক্ষেত্রে আপনি মানে স্টুডেন্টদেরকে আরও ইন্টারেস্টিং করানোর জন্য বা এটার প্রতি আকর্ষণ বাড়ানোর জন্য আপনি তো এই ফর্মুলা করেই থাকেন, এছাড়া কি কি মেথড আছে যাতে করে স্টুডেন্টদের, বিশেষ করে আমি 12 স্ট্যান্ডার্ড অবধি স্টুডেন্টের কথা বলছি, মানে তাদেরকে আরও কেমিস্ট্রির প্রতি কিভাবে করানো যায়, মানে সেটাকে মনে রাখার ক্ষেত্রে বা এক্সেপশনগুলিকে মনে রাখার জন্য। অর্গানিক কেমিস্ট্রি অনেকেরই হয়ে যায়, কিন্তু ইনঅর্গানিক কেমিস্ট্রির ক্ষেত্রে অনেকেরই এতগুলি নাম মনে রাখা, এত কিছু ফর্মুলা, অনেক কিছুই তো ফর্মুলা হয়। অনেক প্রশ্ন করে স্টুডেন্টরা, কিছু স্টুডেন্ট আছে যারা ক্রিটিক্যাল প্রশ্ন করে যে এটা কেন ডাইব্যালেন্সি দেখাবে, কেন এখানে আয়রনের ব্যালেন্সি এখানে 3 হবে, কেন এটার সময় 2 হবে, এরকম অনেক রকমের হয়। তো এই এক্সেপশনগুলির প্রতি আকর্ষণ, এটা কি শুধুই মাত্র রিভিশন একমাত্র প্রসেস, নাকি এছাড়া কোনো প্রসেস আছে স্যার? সবচেয়ে আগে যেটা করতে হবে আমাদের পিরিয়ডিক প্রপার্টিজ চ্যাপ্টারটা খুব ভালো করে করতে হবে। কারণ ব্যালেন্সি থেকে শুরু করে যত কিছু সব কিন্তু পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে। ঠিক আছে, এবং কিছু এখানে ক্লু আমি স্টুডেন্টের জন্য বলবো, যেমন পিরিয়ডিক টেবিলটা স্টুডেন্ট যেখানে বসে পড়তে এর সামনে পিরিয়ডিক টেবিলটা লাগানো দরকার। ডেইলি যদি আমি একটা জিনিস দেখতে কিন্তু আমার ব্রেইনের মধ্যে স্ন্যাপশট হয়ে যাবে। ঠিক আছে, তারপর পিরিয়ডিক প্রপার্টিজের মধ্যে টোটাল 21 প্রপার্টিজ আছে। 21 এখানে ডেন্সিটি থেকে আমরা তো কমন কিছু প্রপার্টি পড়ি, অ্যাটমিক রেডি, আয়নিক রেডি, আয়নেশন এনার্জি, ইলেকট্রন গেইন, এনথালপি, কিন্তু এর বাইরেও অক্সিডাইজিং পাওয়ার, রিডিউসিং পাওয়ার, ডেন্সিটি, আয়নিক মোবিলিটি প্রচুর আছে, হিউজ। ঠিক আছে, সুতরাং আরেকটা জিনিস করতে হবে কি,
এস ব্লক, পি ব্লক, ডি ব্লক, এই তিনটাই তো মেন এলিমেন্ট এ ব্লক। তো এস পি ডির ক্ষেত্রে পিরিয়ড নাম্বার, গ্রুপ নাম্বার, যেমন মেটেল, মেটেল এম দিয়ে শুরু, যেগুলি নামের লাস্ট লেটারটা এম, এগুলি সব মেটেল। সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, এম দিয়ে যেটা শেষ সেটা মেটেল, যেখানে এম থাকবে না এটা নন মেটেল। ঠিক আছে, এটা ভাবিনি। হ্যাঁ, সুতরাং ওই বললাম না, আমার মানে মানসিকতাটাই এখন এরকম হয়ে গেছে। যেমন আমরা দেখেন, যেমন আমি লিশার্টলিয়ার প্রিন্সিপাল একটা আছে, একটা প্রিন্সিপাল, এটা এইভাবে স্টুডেন্টকে পড়ানো যায় যে বিবেকানন্দ কি বলতেন, মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য, অনুধাবন করার জন্য নয়। যেমন আজকে পাকিস্তান যেটা অ্যাটাক করলো ইন্ডিয়ার উপর, রিসেন্ট এক্সাম্পল দিয়ে আমি বলছি, এখন যদি আমাদের অনারেবল প্রাইম মিনিস্টার মানে সুকাহত হয়ে উনি চুপচাপ বসে থাকতেন, তাহলে কি আজকে আমরা যজ্ঞ জবাবটা দিতে পারতাম? তাহলে উনি কার আদর্শকে ফলো করলেন? বিবেকানন্দের। মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য। পাকিস্তান আমাদের উপর একটা টেরর অ্যাটাক করেছে, আমরা এটা জয় করব, এর জন্য আমরা অ্যাটাক করব, ঠিক না? তাহলে মানুষের জন্ম প্রকৃতিকে জয় করার জন্য, অনুধাবন করার জন্য নয়। এখন এটার সঙ্গে লিশার্টলিয়ার প্রিন্সিপালের কী সম্পর্ক? একটা রিয়াকশন যখন ফরওয়ার্ড রিয়াকশন হয়, রিয়াক্টেন্ট টু প্রোডাক্ট, রিয়াকশন প্যারামিটারগুলি থাকে, টেম্পারেচার থাকে, প্রেশার থাকে, এইগুলি কি করবে? রিয়াকশনকে ডিস্টার্ব করবে। কিন্তু রিয়াকশন কোনোভাবে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের মানকে চেঞ্জ করবে না, তার জন্য তার যা স্যাক্রিফাইস করার সে করবে। যেমন কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম নাম্বারটা কি? আমি অনেক স্টুডেন্টকে, যেমন আমি তো প্রচুর ইন্টারভিউতে যাই, আমি কিছু কমন কোয়েশ্চেন আমার থাকে, যেমন আমি স্টুডেন্টকে জিজ্ঞেস করি, ভালো স্টুডেন্ট মাস্টার ডিগ্রি কোর্স কমপ্লিট করে এসছে, আমি বললাম হোয়াট ডু ইউ মিন বাই কোয়ান্টাম নাম্বার? বলে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার স্যার এই নাম্বার, কিন্তু আমি বললাম তো হোয়াট ডু ইউ মিন, হোয়াট ডু ইউ মিন, তুমি কি মনে করো কোয়ান্টাম নাম্বারটা কি? এটা বলতে পারে না। আপনি কোয়ান্টাম নাম্বার দেখেন, আমাদের প্রত্যেকের বাড়ির একটা পোস্টাল অ্যাড্রেস আছে, ঠিক আছে? যেমন আমি যদি আজকে ত্রিপুরার বাইরে কোথাও যাই, ধরেন সাপোজ বাংলাদেশ গেলাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে আপনি কোত্থেকে এসেছেন, আমি যদি বলি ইন্ডিয়া, সো ইজ ইট পসিবল টু ফাইন্ড ইউর সেলফ অর মি ইন এন্টায়ার ইন্ডিয়া? সম্ভব না, ইন্ডিয়ার মধ্যে আমাদের খুঁজে পাওয়া সম্ভব না। সো ইট ইজ ইনকমপ্লিট অ্যাড্রেস। এখন আমার কি বলতে হবে? যে আমি ইন্ডিয়ার মধ্যে নর্থ ইস্টের একটা স্টেট আছে ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে সিটি আগরতলা, আগরতলাতে আমার বাড়ি রামনগর বা যোগেন্দ্রনগর, যেটাই হোক, এখানে আমি থাকি। এখন এটাই দেখেন, আপনি পুরো নর্থ ইস্টটাকে যদি একটা অ্যাটম ধরেন, ঠিক আছে, তাহলে অ্যাটমের মধ্যে কি থাকে? সেল, সাবসেল, অরবাইটাল, লোব, ইলেকট্রনস। তাহলে সেলটা কি? প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। সাবসেল কি? অ্যাজিমুথাল। ঠিক আছে, তাহলে এইগুলি কি? ইলেকট্রন এক্স্যাক্টলি কোথায় লোকেট করছে অ্যাটমের মধ্যে, এটা বোঝায়। সো উই ক্যান ডিফাইন কোয়ান্টাম নাম্বার ইজ নাথিং বাট দি কমপ্লিট পোস্টাল অ্যাড্রেস অফ ইলেকট্রন। এই সেম একটা এক্সাম্পল আমি দিয়ে থাকি, যে স্টুডেন্টকে যদি বলি যে প্লান্টস ফটোসিনথেসিস কোথায় হয়, তো আনসার তো এটাও হতে পারে যে প্লান্টসে হয়। তো তোমার বাড়ি কোথায়? তা পৃথিবী। তো এটা তো আনসার কারেক্ট, কিন্তু এবার পারফেক্ট বললে কি হবে? পৃথিবীর মধ্যে, এশিয়া কন্টিনেন্টের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে আমাদের ত্রিপুরা, ত্রিপুরার মধ্যে আগরতলা, আগরতলার মধ্যে ওএনজিসি, নিম্বার্ক আমার, এটা হচ্ছে আমার অ্যাড্রেস, পারফেক্ট অ্যাড্রেস। তো এইভাবে আসতে পারবে। ঠিক তদ্রূপভাবে প্লান্টসের মধ্যে মেসোফিল সেল, লিফের মধ্যে মেসোফিল সেল, মেসোফিল সেলের মধ্যে আছে আমাদের ক্লোরোপ্লাস্টের মধ্যে আছে আমাদের কি বলে এই থাইলাকয়েড, গ্রানাম, তার ভিতরে আছে আমার এই মানে ক্লোরোফিল। তো এবার পার্টটা মনে রাখতে পারবে, যেটা আপনি বুঝালেন আর কি, যে নর্থ ইস্ট যদি একটা অ্যাটম হয়। সো ঠিক আছে স্যার, এইভাবে কেমিস্ট্রির প্রতি একটা অ্যাট্রাকশন। আমি যেরকম আজকে আমি ক্লাস 10-এর অ্যাসিড বেস এন্ড সল্ট, আমি 10 অবধি পড়াই স্যার, মানে 11-12 আমি কেমিস্ট্রি পড়াই না। আমি বেসটা তো আপনি করে দেন না? 11-12 আমি বায়োলজিটা করাই, কিন্তু যদিও 10 অবধি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তিনটেই করাই। যদিও এখন আগরতলাতে বা ত্রিপুরাতে ট্রেন্ডিং এ আছে যে ফিজিক্সের জন্য আলাদা টিচার লাগবে, কেমিস্ট্রির জন্য আলাদা টিচার লাগবে, বায়োলজির জন্য আলাদা টিচার লাগবে, সব আলাদা টিচার। কিন্তু আমরা কিন্তু ছোটবেলায় এরকম পাইনি, আমরা মাধ্যমিক অবধি একজন টিচারের কাছে সব করেছি। তো আমার কাছে মনে হয় বেসিক অবধি তো আমরা, কারণ ফিজিক্সের 4টা চ্যাপ্টার স্যার 10-এ, ম্যাক্সিমাম 5টা থাকে। তো 4টা চ্যাপ্টারের জন্য সারা বছর একটা মাস্টারের কাছে যেতে হবে। তা আমার মনে হয় 3/4 মানে 3টা সেকশন যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
4টা করে যদি চ্যাপ্টার হয় 12টা চ্যাপ্টার, বা ধরলাম আমি 15টা চ্যাপ্টার থাকে, এক্সট্রা কয়েকটা চ্যাপ্টার থাকে, 15টা চ্যাপ্টার এর জন্য আমার 3টা মাস্টার রাখতে হচ্ছে। আর 11-এ শুধু বায়োলজিতে আছে 19টা চ্যাপ্টার। তাহলে 19টা চ্যাপ্টার পড়ে, তো 19টা চ্যাপ্টারের জন্য তাহলে সে কটা মাস্টার রাখবে? ফিজিক্সে আছে 16টা চ্যাপ্টার, কেমিস্ট্রিতে আছে, তো তার তো তখন তো 20টা মাস্টার হয়ে যাবে, তখন শিখবে হবে। তো আমার কাছে মনে হলো যে না, ফিজিক্স কেমিস্ট্রি পড়াই, তো এতে করে আমার অনেক স্টুডেন্ট ছুটে যায় মিনস এসে বলে শুধু বায়োলজিটা পড়বো, শুধু কেমিস্ট্রিটা পড়বো না। আমি কি আমার এরকম আলাদা ডেট নেই, আপনি 3টেই হলে 3টেই পড়তে হবে। তো যাই হোক, 3টা মিলেই 80 মার্কস। তো আমি আজকে অ্যাসিড বেস এন্ড সল্ট শুরু করতে গিয়েছিলাম, তো আমার কাছে মোটামুটি যে বেসিক কেমিক্যালগুলি দরকার এগুলি আছে। তো আমি খুঁজতে গিয়ে লিটমাস পাচ্ছি না, আর মানে পিএসক্যালটা পাচ্ছি কিন্তু লিটমাস পাচ্ছি না, কারণ আমার কাছে লিটমাস থেকে মানে যারা ইন্ডিকেটর বেসিক থেকে শুরু করে তাদের তো 10-এ মাত্র অ্যাসিড বেস পেয়েছে, 7-এ একবার পেয়েছে। তো আমি বললাম যে লিটমাস দিয়ে শুরু করি, তারপরে আমাদের মিথাইল অরেঞ্জ বা এই কি বলে যেটা ইন্ডিকেটর আছে আমাদের মানে অনিয়ন বা এগুলি দিয়ে শুরু করব, কিন্তু মেইন তো লিটমাসটা পাচ্ছিলাম না বলে আমি সব রেডি করলাম। আমি বললাম যে আজকাল এটা করাবো না, তারা সবাই এক্সাইটেড ছিল, আর এই সব প্র্যাকটিক্যাল দেখবো আজকে। কেমিস্ট্রি প্র্যাকটিক্যালি বেশি মজা পায়, অন্য প্র্যাকটিক্যালে এতটা মজা পায় না। অন্য প্র্যাকটিক্যালে তো জাস্ট দেখানো হয়, বায়োলজির প্র্যাকটিক্যালে কিছু করার নেই, এটার কোনো আউটকাম আসবে না, এইটাকে এই বলে জাস্ট দেখানো যায়। ফিজিক্সের প্র্যাকটিক্যালও দেখানো যায়, বাট কেমিস্ট্রি প্র্যাকটিক্যালে তো একটা নিউ প্রোডাক্ট তৈরি হয়, তো সেই ক্ষেত্রে খুশি হয়। যেরকম আমি সেদিন একটা করেছিলাম যে বড় করে একটা ফেনা ঝাঁক উঠবে, এক্সোথার্মিক রিঅ্যাকশন মানে ডিকম্পোজিশন রিঅ্যাকশন, ওইটার মধ্যে আমি এই কি বলে সেটা ঘরের আমরা মানে H2O2 কে হাইড্রোজেন পারঅক্সাইডকে আমি এটাকে ওই ডিটারজেন্ট আর তার সঙ্গে দিয়ে একটা ফোম তৈরি হলো। তো এটা দেখলাম সবাই স্টুডেন্টরা খুব বলছিল স্যার এটা ক্লাসেও দেখান। আমি আরে এটা তো প্রচন্ড এক্সোথার্মিক রিঅ্যাকশন, ক্লাসে দেখানোটা ঠিক হবে না। তো কেমিস্ট্রির প্রতি তখন আমি ক্লাসটাকে চেঞ্জ করে ফেললাম। আমি বলছি না, আমি ফিজিক্সের লাইটের প্র্যাকটিক্যালটা দেখিয়ে দিই। তো তারা বললো স্যার এত কিছু রেডি করলে আপনি এটা করালেন না। আমি বললাম মেইন যে জিনিসটা লিটমাসটা, ওইটাই যদি আমি না দেখাই, তার প্রথমে যদি আমি ফিনপথেলিন বা মিথাইল অরেঞ্জে যাই এজ এ ইন্ডিকেটর, তো হবে না, এই জন্য ক্লাসটা করালাম না, আমি লাইটে চলে গেলাম। তো যাই হোক, আপনার কথাতে অনেকভাবে আজ বিশেষ করে আমি অনুপ্রাণিত হলাম। নেক্সট দিন হয়তোবা ভিডিও বানাতে গেলে আপনার চেহারাটা বা আপনার যে পজিটিভ যে ভাইবসটা সেটা আমার মাথায় আসবে, ভিডিওগুলোকে আরও ভালোভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। কেমিস্ট্রির ফিল্ডে আমি জিরো, কিছুই মানে জানি না। আমি যে জায়গাতে আমি দুর্বল ফেস করতাম ছোটোবেলায়, চেষ্টা করছি 10 অব দি স্টুডেন্টের যাতে এই দুর্বলতাটা ফেস না করে। আমি অনেক স্টুডেন্ট দেখেছি স্যার মাধ্যমিকে মানে 94% মার্কস পেয়েছে, অনেক আগের কথা, মানে ভালো স্টুডেন্ট একদম। তো আমি একটা 11-এ যখন তারা পড়তে এলো, বায়োলজি ক্লাস করছে, কিন্তু আমি ফিজিক্সের একটা টপিক দেখালাম যে দেখো একটা লেন্স আছে, আমি একটা মানে নেট থেকে একটা লাইট কিনে আনলাম, তো দেখলাম যে কিভাবে লাইটটা প্যারালালি গেল, কার্ভ হলো, এবং আবার একটা প্যারালালি গেল, কার্ভ হলো, যেখানে ইন্টারসেক্ট করলো এটা ফোকাস। তো একটা স্টুডেন্ট বলে উঠলো স্যার এই প্রথম বুঝলাম ফোকাস মানে কি, ফোকাস পয়েন্ট। তো এইটা চেষ্টা করি 10 অব দি বেসিকটা ক্লিয়ার রাখে। তো আজকের এবং এইভাবে যারা আপনি পড়াচ্ছেন থ্রো প্র্যাকটিক্যাল, এটা কিন্তু স্টুডেন্ট প্র্যাকটিক্যালটাকে মনে রেখেই কিন্তু মনে থাকবে। ঠিক স্যার, ঠিক না? আপনি কিন্তু মনে রাখার শুধু পড়াচ্ছেন না, কিন্তু আপনি এটাকে কিভাবে সে অ্যাবজর্ব করবে লং টাইম তার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে আপনি কিন্তু দিয়ে দিচ্ছেন থ্রো প্র্যাকটিক্যাল। ঠিক স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। আপনার আসলে আমরা বলে থাকি যে অনুষ্ঠানটা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য, কথাটা ঠিক এমনটা নয়, আমরা প্রত্যেকে কিন্তু অনুপ্রাণিত হই। যেরকম আপনার মতো গুণীজনের কাছ থেকে এত ভালো ওপিনিয়ন শোনার পর আমার নিশ্চয়ই প্রশংসা কে না শুনতে চায়, সবাই ভালো পায়। তো আপনি আপনার মতো গুণী যে লোকের কাছ থেকে আমি এতটুকু শুনলাম, আমার ছাত্রছাত্রীরাও যদি শুনে থাকেন হয়তো বা তারাও অনুপ্রাণিত হবে যে স্যারের এত গুণী একজন লোক স্যারের প্রশংসা করলেন, খুব ভালো লাগলো স্যার। তো স্যার আমি যেটা আপনার বায়োগ্রাফিটা যখন রেডি করছিলাম তখন দেখলাম যে আপনার নাকি মিউজিকের প্রতি ইন্টারেস্ট আছে। তো পড়াশোনা আপনি বললেন 10 অবধি আপনার হয়তো বা এতটা চাপ ছিল না বা আপনি ইন্টারেস্ট রাখলেন না। এরপর মিউজিকটাকে নিয়ে এই পড়াশোনার মাঝে এই রিসার্চ সব কিছু নিয়ে কিভাবে এগিয়ে গেলেন, আর সেই মিউজিকটা আপনাকে কিভাবে মানে হেল্প করলো? মিউজিকটা মানে আমি বেসিক্যালি তবলাটাই শিখেছি, এবং ছোটোখাটো কিছু পোয়েট্রিও লিখি।
তবলাটা আমি 94-এ আমি এটা বিশারদ কমপ্লিট করেছি এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে। হ্যাঁ, এটা ভালো লাগে আমার। আর এখন বেসিক্যালি ওই বাড়িতে মেয়ের সঙ্গে কিছু কিছু বাজাতে হয়, হ্যাঁ, মানে মেয়ের সঙ্গে যতটুকু কোম্পানি দিই আর কি, এটাই চেষ্টা করি। স্যার আপনি কি মনে করেন মিউজিক বা মানে মিউজিক তো রিফ্রেশমেন্ট, মিউজিক হচ্ছে রিফ্রেশমেন্ট অফ আওয়ার মাইন্ড। মিউজিক ভালো, যে মানুষগুলি বাচ্চা এবং মিউজিক ভালোবাসে না এরা মানুষই না। ফুল, বাচ্চা, মিউজিক, এই তিনটাকে যে ভালোবাসবে না তাকে সে মানুষই না। ঠিক স্যার, ঠিক না? ঠিক, একদম ঠিক স্যার। তো এখন কি হয় স্যার, এখন যেরকম আমরা যে স্টুডিওটা করলাম এটা কিন্তু স্যার ভালোবাসা থেকে। করোনার সময় স্যার আমরা করোনার আগে স্টুডিওটা বানানো, ও কিছুটা গান গায় যমুনা, আর আমি কিছুটা মানে তবলা একটু একটু টুকি দিতে পারি বলা যেতে পারে। তো মাঝে মধ্যে একটা অক্টাপ্যাডও আছে, সেটাও বাজানোর একটু চেষ্টা করি। তো ভালোবাসা থেকেই বললাম যে একটা স্টুডিও যদি হয় যেখানে ছোট্ট করে আমরা দুজনেই, একজন গান গাইবো একজন তবলা বাজাবো, চলবে এরকম। তারপরে এটা বানাতে 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 গেল, দেখলাম এটা অনেক বড় হয়ে গেল। তখন ভাবলাম করোনার সময় ভাবলাম যে নারায়ণ বিশ্বাস নামে একজন স্যার আছেন যিনি আগরতলার মানে এখন মানে ওয়ান অফ দ্য বেস্ট মানে তবলা প্লেয়ার আমরা বলতে পারি। উনি ওনার সঙ্গে কথা বলে, স্যারের সঙ্গে কথা বলে যে স্যার একটা প্রোগ্রাম করা যেতে পারি কি, যাতে যারা আগরতলার সঙ্গীত প্রেমীরা আছেন যারা এখন প্রোগ্রাম করতে পারছেন না, টাকাটা মেইন ফ্যাক্টর না, ফ্যাক্টরটা ইনভলভমেন্ট নেই, তো ডিপ্রেশনে হয়তো বা যেতে পারেন, তো আমরা যদি অনলাইন কোনো প্রোগ্রাম কন্ডাক্ট করতে পারি, কারণ তখন তো লকডাউন ছিল, তখন একটা স্ট্রিমিয়ার্ড নামে একটা সফটওয়্যারের মাধ্যমে আমরা ফেসবুকে যার যার বাড়ি থেকে আমরা একটা প্রোগ্রাম শুরু করি। আর আমাদের যে ইনকামটা অনলাইনে আসছিল, মানে আমরা তখন অনলাইনেও পড়াতাম, সেখান থেকে যেটা আসছিল তার একটা মানে যতটুকু আমাদের সাধ্য অনুসারে সবাইকে একটা রিমুনেশন দেওয়ার চেষ্টা করতাম। তো সেইটা নাম দিয়েছিলেন স্যার এই ভালোবাসি তাই, সেটা শুধু সম্পূর্ণটাই গানের অনুষ্ঠান। তো এটা হয়ে গেল প্রায় 4 বছর, এই জুন মাসে 4 বছর কমপ্লিট হবে। তো 4 বছরে প্রতি সপ্তাহে সোমবার হয়, আর সেই জায়গাতে সম্পূর্ণটাই যমুনা সেটার মধ্যে অ্যাঙ্কারিংটা করে। রাজ্যের যারা গুণী শিল্পীরা আছেন বিভিন্ন জায়গা থেকে পারফর্ম করে থাকেন। তো সেটা কিন্তু সম্পূর্ণ ভালোবাসা থেকে। তা আমার কাছে মনে হলো স্যার মানে মিউজিকটা আপনি যেটা বললেন যে একটা বাইক চালালে তো রিফ্রেশমেন্টের প্রয়োজন হয়, তো আমাদের ব্রেইনটা সারাদিন কাজ করে, সেটার মধ্যেও তো অনেক রকমের কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, কিছু না কিছু তো সেটাকে সার্ভিসিং এর প্রয়োজন হয়। তো আমার কাছে মনে হয় মিউজিক একটা বড় সার্ভিসিং এর জায়গা। তো সেই জায়গা থেকে কিন্তু এখনকার জেনারেশনে আমি দেখলাম, আমি যখন প্রথম সেন্টার খুলি তখন আমি প্রতি বছর একটা অ্যানুয়াল প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম করতাম, যেখানে কোনো বড় শিল্পী এসে গান গাইবে এমন নয়, স্টুডেন্টরাই পারফর্ম করবে, স্টুডেন্টরাই গান গাইবে। সেই হিসাবে 1 মাস আগে থেকে তারা একটা গ্রুপ ডান্স, একটা গ্রুপ সং প্র্যাকটিস করবে, তাতে একটু মাইন্ডটা ঠিক থাকবে। কিন্তু লাস্ট 1-2 বছর ধরে আমি সেটা করি না, কারণ হচ্ছে দেখি প্রচুর সমালোচনার মানে ভালো কাজ করতে গেলে সমালোচনা ফেস করতে বলে আরে উনি পড়াবেন না এগুলি করবেন এরকম ভাবে। তো আমি ভাবলাম আরে পড়াশোনার মধ্যে এখন যারা যে আপনারা যারা গুণীজনেরা আছেন সবাই দেখি এই কথাই বলে যে মিউজিক বা মিউজিক মানেই যে শুধু মিউজিক তা নয়, সেটা যে কোনো আর্ট হতে পারে, শুধু ড্রয়িং করাও হতে পারে, কবিতা লেখাও হতে পারে। কিন্তু এখন দেখি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি স্টুডেন্টরা মানে গার্জিয়ান বা যারা সবাই আছে সবাই হয় নিট নতুবা যেই মিন্স, এছাড়া আর পৃথিবীতে কোনো পড়াশোনা নেই, এই একটা ধারণা মানে সাবকনশিয়াস মাইন্ডে সবাই বসে আছে। জেনারেল লাইন নিয়ে তো আসতেই যায় না, ভালো স্টুডেন্ট তো আমরা কলেজে বেসিক্যালি ভালো স্টুডেন্ট পাই না। আপনার পরিবার থেকে স্যার কি কোনো রকমের চাপ ছিল যে তোমার এটা হতে হবে বা এটা হতে হবে, এমন কি কিছু? না না না, আমার কোনো সময় আমার ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছিল যে এজ ইউ লাইক, তুমি যে লাইনে তোমার ভালো লাগে এটাই করো। আমি যথেষ্ট কোঅপারেশন পেয়েছি এবং আমার মিসেসের কাছ থেকে আমি অনেক কোঅপারেশন পেয়েছি। মিসেসও ও কেমিস্ট্রির, ও পিএইচডি কমপ্লিট করেছে 2014-এ, ডক্টর বিজয়া পাল, এবং এখন সে আছে আপনার রানীবাজার স্কুলে, রানীবাজার এইচএস স্কুলে। আমার যথেষ্ট কোঅপারেট করেছে আমার পিএইচডি লাইফ থেকে। আমাদের লাভ ম্যারেজ ছিল, সুতরাং অনেক কোঅপারেট করেছে, এখনও করে। আমি তো বাড়িতে টাইমই দিতে পারি না, খুব কম, মানে সত্যি গুরু দায়িত্ব মাথার উপর থাকলে স্যার বাড়িতে সময় দেওয়াটা একটু কষ্ট। না পারা যায় না, একদম পারি না, আমি ইচ্ছা থাকলেও পারি না, ওই সব ম্যানেজ করে এভরিথিং। ঠিক স্যার। তা স্যার আমরা যেহেতু আমাদের এই প্রোগ্রামটা কোনো রকম স্ক্রিপ্টেড থাকে না, আমরা সত্যি আপনাদের মতো গুণীজনদের যারা যেটা বলেন, অনেকেই এসছেন, সবাই বলে যে অনেক জায়গায় ইন্টারভিউ দিতে গেছি,
বিভিন্ন রকমের প্রশ্নই করা হয়, এটা কেন এরকম, এটা কেন এরকম এরকম। তা আমাদের এখানে স্যার একদম ভেতর থেকে যেটা আসে এটাই আমরা শোনার বা জানার চেষ্টা করি। তো আজকে একটা রিকোয়েস্ট থাকবে আপনার কাছে স্যার, যে আপনি আমাদেরকে একটা সময় একটু তবলা বাজিয়ে একটু একটু শোনাবেন স্যার। যেহেতু আমাদের মোটামুটি অ্যারেঞ্জমেন্ট আছে, করা যেতে পারে, তো হয়তোবা একটু সময় লাগবে। আর অডিয়েন্স নিশ্চয়ই এটা শুনে খুব খুশি হবে যে একজন মানে যিনি এত ব্যস্ত থাকেন, ফর্মুলা এত ডিসকভার করেছেন, একজন সায়েন্টিস্ট, উনি তবলাও বাজাচ্ছেন। তো সেটা অনুপ্রেরণার একদম মানে আমি বলবো খুব একটা ভালো বিষয়। তো সত্যি স্যার আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। আমারও ভালো লেগেছে একদম স্যার। তবে তবলায় যাওয়ার আগে আমরা কি একটু র্যাপিড ফায়ারে যেতে পারি স্যার, আপনার যদি পারমিশন হয়? করুন। আচ্ছা, তো স্যার প্রথমেই জানতে চাইবো আপনার লাইফের ইন্সপিরেশন কে? আমার লাইফের ইন্সপিরেশন প্রথমত মা প্রথমত ইন্সপিরেশন, পরবর্তী সময় তো বললাম আমার মিসেস, তারপর স্বামী বিবেকানন্দ, এপিজে। স্যার আপনি কি খেতে খুব ভালোবাসেন? মিষ্টি। বাহ। আমি আমার কলিগরা, আমার বিএমসির কলিগরা সবাই জানে যে অরিজিৎদা মানে আমি মিষ্টি খাওয়া মানে নিজে খেতে ভালোবাসি এবং কাউকে খাওয়াতে ভালোবাসি। এবং মানে এখানে যদিও স্টুডিওতে বলা উচিত না, তবে আমার সব স্টুডেন্ট জানে যে স্যার খুব পান খায়, সব স্টুডেন্ট। এমন আমি যখন কোভিডে ভর্তি ছিলাম তখন আমার স্টুডেন্টই আমার ট্রিটমেন্ট করেছে। একটা ফটো আপনি দেখবেন, এখানে কোভিডের ফটো আছে। সে হসপিটালে লুকিয়ে এনে আমাকে পান দিত। আমি বলছি পান না খেলে আমি সুস্থ হবো না, তুই যত ওষুধ কাজ করবে না। তারপর সে কী করতো, সে দাঁড়িয়ে থাকতো, কারণ এটা তো নিষেধাজ্ঞা আছে না, হসপিটালতে খাওয়া যাবে না। সে বলতো স্যার আপনি তাড়াতাড়ি খেয়ে নিন। হ্যাঁ, মানে এরকম আর কি। স্যার আপনার জীবনের মেমোরেবল ডে কোনটা? মেমোরেবল ডে হচ্ছে যখন ফার্স্ট আমি কপিরাইট পাই। কারণ কপিরাইট মানে একটা পলিসি ডকুমেন্ট যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আপনাকে স্বীকৃতি দিল। এবং কেন এটা মেমোরেবল ডে দেখেন, আমি এত মানে ইনসাল্ট সহ্য করেছি না, অনিয়াসবাবু যেটা বললেন, মানে আমি ভাবতে পারিনি যে এই মানুষটা আমার সম্বন্ধে এটা করবে। এবং সোশ্যাল মিডিয়াতে যতটুক পারে আমি কিছু মানুষের কাছে কৃতজ্ঞ থাকব, যেমন ডক্টর শেখর দত্ত, টেলিগ্রাফের জার্নালিস্ট শেখর স্যার, হ্যাঁ, জয়ন্ত দেবনাথ ত্রিপুরা ইনফোর, অভিজিৎ দা স্কুল অফ সায়েন্সের, হ্যাঁ, এরা আমার জীবনের পায়োনিয়ার বলতে পারেন। মানে এরা আমার সঙ্গে সবসময় ছিল, সুখ দুঃখে নন্দু পানিক্কর, নন্দুদা, এরকম সবসময়। এখানে আমার ফটোগ্রাফিতে দেখবেন এদের সঙ্গে আমার সবসময়। এবং আমার কলেজটা খুব ভালো, আমার বিএমসি কলেজ, আমি যেখানে চাকরি করছি খুব ভালো। রূপক আছে এখানে আমার ছোট ভাইয়ের মতো, খুব ভালো। মানে আমরা একটা ফ্রেন্ডলি সার্কেলের মধ্যে আছি। ঠিক ঠিক। মানে আমার ঝড় ঝাপটা সব এরা সব শেয়ার করে নেয়, খুব ভালো। আই এম ফরচুনেট। স্যার আপনার যখন মন খারাপ থাকে তখন আপনি কি করতে ভালোবাসেন? মন খারাপ থাকলে আমি খেতে ভালোবাসি। আমার খেতে খেতে মন ভালো হয়ে যায়। স্যার আপনার ড্রিম প্রজেক্ট কি? ড্রিম প্রজেক্ট হচ্ছে আমি চাই যে এই যে মেথোডোলজিগুলি, এতগুলি মেথড বের করলাম, ফর্মুলা বের করলাম, কারণ বিদেশে তো সব জায়গাতে ঢুকে গেছে না, স্ট্যানফোর্ডে ঢুকলো, ক্যালিফোর্নিয়াতে ঢুকলো। আমি চাই ইন্ডিয়া গভর্নমেন্ট এই নতুন সিলেবাসে যে মানে যে বুকগুলি বেরোচ্ছে এখানে এই ইনোভেটিভ ফর্মুলাগুলি ঢুকাক। একদম। আমি কার জন্য বের করছি? স্টুডেন্টের জন্য না? তাহলে আজকে আমরা ইন্ডিয়াতে, আমার বিদেশে যদি আজকে বেরোয়, ইন্ডিয়াতে 20 বছর পরে এটা ইনক্লুড হবে কেন? হোয়াই উই আর লেট? ঠিক না? ঠিক স্যার। সুতরাং এটা একটা মনিটরিং সেল ইন্ডিয়াতে থাকা দরকার, যে মনিটরিং সেলটা সে মানে অলওয়েজ মনিটর করবে যে কোথায় কি ঢুকাতে হবে, ইনক্লুড করতে হবে। এটা আমার ইচ্ছে। স্যার আপনি যদি একদিনের জন্য ইনভিজিবল হতে পারেন তাহলে আপনি কি করতে চাইবেন? ইনভিজিবল হলে এখন তো খাওয়াতে কিছু রেস্ট্রিকশন আছে, ডক্টর আমার স্টুডেন্ট অনেক বোকা দেয়, তাহলে আমি ইনভিজিবল হলে সারাদিন খাবো মিষ্টি। স্যার আপনার লাইফটা যদি একটা বই হয়, হ্যাঁ, তাহলে ওই বইটার টাইটেল কি হতে পারে? লাইফটা যদি বই হয়, বইয়ের টাইটেলটা থাকবে মিস্টেরিয়াস থিংস বিহাইন্ড ইনোভেশনস। বাহ, দারুণ। স্যার আপনি যদি
একদিনের জন্য বলুন এই দেশের প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে কি করতে চাইবেন? একদিনের জন্য যদি পিএম, আমি তো মোদি মানে আমরা অনারেবল প্রাইম মিনিস্টার মোদির উপর হতে পারবো না, উনি যা করছেন সত্যি আমরা চিরকৃতজ্ঞ ওনার কাছে। তবে আমি পিএম হলে ফার্স্ট করাপশন বন্ধ করব। যত করাপশন আছে এটা আগে বন্ধ করতে হবে, মাফিয়া রাজ বন্ধ করতে হবে, এবং যার কোয়ালিটি আছে সেই যাতে চাকরি পায়, যার কোয়ালিটি আছে সেই পাবে, এই কাজটা করব। লাস্ট কোয়েশ্চেন স্যার, আমাদের স্টুডিওতে এসে আপনার কেমন লাগছে? দুর্দান্ত অভিজ্ঞতা এবং খুব ভালো লেগেছে। আমি সত্যিই তো বললাম, মানে এইরকম আমি তো অন্তত পাইনি যে এরকম, মানে আপনারা মানে পুরোটাই নিজেরা করেছেন না, এটা বিশাল ব্যাপার। একদম জিরো থেকে এটাকে জন্ম দিয়ে এটা তো আপনার বাচ্চাদের মতো না। তাহলে এটা 5 বছর হয়েছে আজকে আসে, হ্যাঁ, এটা 5 ইয়ার্স রানিং। তাহলে আপনি চিন্তা করেন, বিশাল ব্যাপার। এবং আপনি তো দিচ্ছেন, এটাই হচ্ছে আপনি যে পৃথিবীতে এসছেন, আপনি কি দিয়ে গেলেন, আপনি এটা দিয়ে যাচ্ছেন। এটার জন্যই মানুষ আপনাকে মনে রাখবে। থ্যাংক ইউ স্যার। তো এখন আমরা স্যারের তবলা ঠেকা শুনবো। চেষ্টা করি, দেখি। বাজালাম অনেকদিন পরে, সত্যি খুব ভালো লাগলো। আর আপনার বাজনা শুনে হ্যাঁ মনে হচ্ছিল আপনি নিশ্চয়ই এখনো কিছুটা সঙ্গত করে থাকেন। হ্যাঁ স্যার, আপনি যেটা বললেন আপনার মেয়ের সাথে হ্যাঁ গানে সঙ্গত করে থাকেন। তো পড়াশোনার পাশাপাশি বা এই আপনার যে হ্যাকটিক স্কেডিউল যেটা আছে এটার পাশাপাশি যদি ধরুন না এখনো আপনি যদি সেই চান্সটুকু পান যে আপনি তবলা নিয়েও একটু থাকতে পারবেন কিছু সময় সপ্তাহে, তাহলে কি ওটা দিতে চাইবেন? অবভিয়াসলি। একদম। থ্যাংক ইউ স্যার, খুব ভালো লাগলো। চেষ্টা করব। আজকে আপনার কথা শুনেও খুব ভালো লাগলো। আমরা ভেতর থেকে একদম ইন্সপায়ার্ড আপনার কথা শুনে। সত্যি আরেকটা জিনিস যেটা আমি ফিল করলাম যে আপনার ভেতরে খুব পজিটিভিটি আছে। এই যে পজিটিভ ভাইবসটা, যেই ভাইব্রেশনটা আমরা আপনার থেকে পেয়ে যাচ্ছি, আমি বলবো আশা করি আপনি যেখানে থাকেন বা যেই পরিবেশে আপনি থাকেন ওইখানেও সবাইকে সেভাবেই আপনি নিশ্চয়ই দিয়ে যান। চেষ্টা করি। নিশ্চয়ই স্টুডেন্টরাও খুব অনুপ্রাণিত থাকেন সব সময়। আমার স্টুডেন্ট আমার বন্ধুর মতো সবাই, কারণ আমি খুব ফ্রি ফ্র্যাঙ্ক থাকি এদের সঙ্গে। ফ্রি ফ্র্যাঙ্ক থাকাটা টিচারের খুব দরকার, কারণ অনেক ক্ষেত্রে কী হয় দেখবেন, বাবা মাকে শেয়ার করবে না, কিন্তু টিচারকে শেয়ার করবে। একদম। আর আমরা তো ঝাড়ুদার, আমরা হচ্ছে প্রাকৃতিক ঝাড়ুদার, ঠিক না? স্টুডেন্টের ভিতরে ময়লাগুলো যদি আবর্জনাগুলো পরিষ্কার না করি, তাহলে তাকে নিয়ে সামনের দিকে কীভাবে এগোবো? সম্ভব না তো না। একদম একদম ঠিক স্যার। আপনি শুধুমাত্র যে কেমিস্ট্রির একজন গুণী লোক বা সায়েন্টিস্ট তা নয়, আপনি একজন খুব ভালো বক্তাও বটে। কারণ আমরা যেটাই জানি সেটাকে যদি সুন্দরভাবে এক্সপ্রেসও না করতে পারি তাহলে তো হবে না। আপনি খুব ভালোভাবে এক্সাম্পল দিলেন অনেকগুলি। তবে আপনার কাছে চাওয়া রইল যে কখনো নিশ্চয়ই আপনাদের মতো গুণী লোকের সবসময়ই প্রয়োজন হবে আমাদের। তা যখনই প্রয়োজন হবে আমাদের মাথার উপর আপনার আশীর্বাদের হাতটুকু রাখবেন নিশ্চয়ই। আপনি এগিয়ে যান। একদম স্যার। ভালো কাজ করতে গেলে কিছু কথা মনে রাখবেন। আমি যদি একটা রাস্তা থেকে যদি হাঁটছি, আমি যদি হোঁচট না খাই তাহলে কীভাবে হবে? তাহলে তো আপনি এনজয় করবেন না, না ঠিক না? তাহলে আজকে যদি সবাই আমার প্রশংসা করতো তাহলে আজকে আমি আমার মেথডগুলি এত স্বীকৃতি দিবে তো? সম্ভব না তো। সুতরাং আমাকে ক্রিটিসাইজ করেছে দেখেই তো আজকে এটা হয়েছে না। তাহলে সুতরাং যারা ভালো মানসিকতার মানুষ এরা আপনাকে ঠিকই সাপোর্ট করবে।
হাতের 5 আঙ্গুল তো সমান হয় না। ঠিক স্যার, আমরা বড় বড় সায়েন্টিস্টদেরও শুনেছি, যেমন আমাদের এখন মেন্ডেল, যিনি ফাদার অফ জেনেটিক্স, উনি যখন ফর্মুলা দিয়েছিলেন ওনাকেও ক্রিটিসাইজই করা হয়েছে, যেটা ডিপ্রেশনে পড়ে উনি মানে চার্চে চলে গিয়েছিলেন। যিনি ক্রিটিসাইজ করেছেন টিএস মর্গান নামে একজন, উনিও একজন সায়েন্টিস্ট, উনি তারপর ওনার এটাকে স্বীকৃতি দিয়েছেন, মানে যে না ওনারটাই ঠিক। তো ফাদার অফ জেনেটিক্স বলা হয় আমাদের বায়োলজিতে ইয়েকে, মেন্ডেলকে, আর টিএস মর্গানকে বলা হয় মডার্ন জেনেটিক্সে। তো এই নিশ্চয়ই ক্রিটিসিজম তো থাকবেই, কিন্তু অনেক সময় স্যার আমি যখন ক্রিটিসাইজ পাই তখন আমরা ডিমোটিভেটেড হয়ে যাই, বিশেষ করে আমিও হই। সেটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করেন? আমি তো কি করি, আমার বাড়িতে আমি এটা শেয়ার করিনি কারোর কাছে, ফার্স্ট আমি বললাম আপনাদেরকে। আমি একটা ফাইল আছে, অনেকগুলি ফাইল আমার আছে, এর মধ্যে একটা ফাইল আছে, এটার উপরে নাম হচ্ছে ক্রিটিসিজম। ফাইলটার উপরে নামই ক্রিটিসিজম। এই ফাইলটা আমি ঠিক আমার পড়ার টেবিলের সামনে রাখি। আমার পড়ার টেবিলের মধ্যে 3টা জিনিস আছে। একটা বিবেকানন্দের ফটো আছে, একটা রত্নজিৎ স্যারের, যার কাছে আমি কেমিস্ট্রি শিখেছি, ওনার ফটো আছে, আর ক্রিটিসিজমের ফাইলটা আছে। ঠিক আছে, এই ফাইলটা আমি প্রত্যেক দিন দেখে এটা আমার কি হয়, বার্নিং ট্রেইনে ফুয়েল হিসাবে কাজ করে। ঠিক আছে, আপনি এরকম একটা ফাইল ওপেন করেন, এটা সামনে রাখবেন, ঠিক আছে, অটোমেটিক রান করতে শুরু করবেন। তখন যে বালিশে মাথা দিয়ে ঘুমাবেন মনে হবে এটা ইট, আমি ইটে ঘুমাচ্ছি, ভিতরে আগুনটা এরকম হয়ে যাবে। ফাইন স্যার, অনেক কিছু শিখতে পারলাম স্যার আপনার কাছ থেকে। সত্যি আপনাদের মতো গুণী লোকেদের সঙ্গে কথা বললে কিভাবে রাতকে রাত পেরিয়ে যাবে, হয়তো বা কথা শেষ হবে না বা জানা শেষ হবে না। সত্যি ভালো লাগলো। তো নিশ্চয়ই প্রত্যেকটা জিনিসেরই সময়ে একটা আমরা বাধা থাকি। তো এবার আজকের আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসে পড়েছি। তো স্যার, অনুষ্ঠানটা শেষ করার আগে আমরা চাইবো যে আজকের এই অনুষ্ঠানটা আপনার একটা মেসেজ দিয়ে শেষ হোক। আচ্ছা, you must read the book, but when you think outside the book. By thinking outside the book, you must bring the innovations, and this is the keynote of innovations. অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের অডিয়েন্সকে। আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আছেন আর থাকবেন তাও জানি। তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।